উপস্থিত আপনাদের কাছে পৌঁছে যাই শনিবার দিন সন্ধ্যে 6টার এই অনুষ্ঠানে চ্যানেল ভিশনের পর্দায়। এবং সত্যি কথা বলতে যে মানুষটির সাথে অনুষ্ঠানটা করি সেখানে এই শিরদাঁড়াটাকে সোজা করে অনুষ্ঠান করতে এবং সত্যি এই মুখভাবটাই আমার থাকে যে কি অহংকার, কি গর্ব, কি দীপ্ত একটা ফিল করি আমি, সেটা বলে বোঝানো যাবে না। কারণ কৌশিকদার প্রেডিকশনগুলো আমাদের প্রত্যেকের মধ্যে যেভাবে ছড়িয়ে পড়ে, যেভাবে আমরা উদ্গ্রীব থাকি তার প্রেডিকশনগুলো নেওয়ার জন্য, শোনার জন্য, আমার মনে হয় খুব কম সংখ্যক সারা ভারতবর্ষ, পশ্চিমবাংলা ছেড়ে দিন, আমি আসছি না পশ্চিমবাংলার প্রসঙ্গে, সারা ভারতবর্ষে মুষ্টিমেয় কয়েকজন মাত্র জ্যোতিষশাস্ত্রবিদ আছেন। প্রকৃত অর্থে শাস্ত্রবিদ বলেছি, কিন্তু শাস্ত্রী মাস্ত্রী কিচ্ছু বলছি না, আমি মেন করে বললাম প্রকৃত জ্যোতিষশাস্ত্রবিদ। এবং এটার পেছনে বলার পেছনে এটাই কারণ যে এই যে গত সপ্তাহেও আমরা আলোচনা করেছিলাম যে মানে কৌশিকদা বলেছিলেন এবং আমি আপনাদেরকে কৌশিকদার থেকে আবদার করে নিয়ে ভিডিওটা দেখিয়েছিলাম যে দেখুন আমাদের এপ্রিল মাসে প্রেডিকশন ছিল শাম্ভবী অ্যাস্ট্রোতে যে কি ধরনের পরিবেশ পরিস্থিতি হতে পারে, আপনারা সকলে শুনেছেন। আজকের ডেটে দাঁড়িয়েও যদি আমরা গত প্রেডিকশনগুলো দেখি যে প্রতিটা দিন এই যে গ্রহের যে সন্নিবেশ হচ্ছে তার ফলে অগ্নিপথ নয়, তবে অগ্নিকুণ্ড হতে চলেছে আমাদের গোটা বিশ্ব সংসার, সেটা বোধহয় কৌশিকদা আবারও বলবেন, কারণ তিনি বারবার বলছেন। কানটা শুধু আমরা বন্ধ করে রেখেছি। কৌশিকদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আমি জানি না আপনাকে কিভাবে স্বাগত জানালে সঠিকভাবে আপনার আপ্যায়ন করা হয়, কিন্তু সিরিয়াসলি বলছি যে যেভাবে আপনি প্রেডিকশন করে এখান থেকে চেষ্টা করেন চিৎকার করে চেঁচিয়ে যে একটু শুনুন, একটু বুঝুন, এটাই প্রকৃত অ্যাস্ট্রোলজি, সেই জায়গাটা বোধহয় শোনার মানুষের বড় মানে কম রয়েছে আর কি। নমস্কার সকলকে, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম। সদ্য প্রয়াত ফুটবল প্লেয়ার, কোচ সুভাষ ভৌমিক একটা কথা বলতেন, যেহেতু আমার সাথে ওনার বিশেষ ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল, যার ফলে নানা বিষয়ে ফোনে কথাবার্তা হতো। অবশ্যই সেটা ফুটবল বিষয়েও কি ম্যাক্সিমাম, তার সঙ্গে কিছু ব্যক্তিগত জীবনচর্চারও আলাপ আলোচনা হতো এবং ঠাট্টাই আর কিও হতো। উনি মাঝে মধ্যে প্রায়শই একটা খেদের সুরে একটা কথা বলতেন যে বুঝলে কৌশিক, যুগটা বড় মধ্যমেধার। তা আমার ক্রমাগত বিভিন্ন পরিবেশ পরিস্থিতি এবং মনিকা যে কথাগুলো বলল যে চিৎকার করে ঘেমে গিয়ে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি, কিন্তু বুঝছে কজন। অ্যাকচুয়ালি তখন যখন বোঝাতে হয় আমি অক্ষম, কিংবা যারা বুঝবেন তারা বুঝতে অক্ষম, যে কোনো একটা হবে। আমি আমার ঐকান্তিক সৎ প্রচেষ্টা 2008 সালের 4 জুলাই যেদিন এই চ্যানেলের থেকে করা শুরু করেছিলাম, সেদিন থেকে যে ব্রত নিয়ে শুরু করেছিলাম, আজকেও একই লাইন অফ অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিসে আমি দাঁড়িয়ে আছি। বোধহয় খুব একটা ডিটেলড আমি এখনও হইনি, বরং বলা ভালো আরও বেশি ওই লাইনের মধ্যে আমি একদম, যাকে বলে মনিকা গাড়ি চালায় জানে, কোনো গাড়ি যখন লং রোডে ও চালায় তখন যে গাড়ির যত ভালো গ্রিপিং রাস্তার মধ্যে তত কমফোর্টেবল হয় ড্রাইভার সেই গাড়িটাকে রান করাতে, যতই তার পিক আপ বাড়াচ্ছে। সুতরাং বলা যায় যে ওই জাঁকিয়ে চলা কোনো গাড়ির হুইলের মতো বর্তমানে এই দীর্ঘ 14 বছর পেরিয়ে 15 বছরে ঢোকার মুখে আমার সেইটা বোধহয় করে চলেছি আমি, বা করার চেষ্টা করছি বলা যায়। মুশকিলটা ওই যখন সম্পূর্ণ হয় না তখন ওই সুভাষদার কথাটা আমি মনে মনে একটু ভেবে নিই, মানে ওই প্রয়াত আমাদের বিখ্যাত খেলোয়াড় কোচ সুভাষ ভৌমিকের কথাটা, যে যুগটা বড় মধ্যমেধা। এখন আমার এসে মনে হচ্ছে সুভাষদা হয়তো ওপর থেকে দেখছেন যে তিনি যে কথাটা বলতেন সেটাকে উনি যদি পারতেন এখন, তাহলে আরেকটু বোধহয় পরিমার্জিত করে বলতেন, মধ্যমেধারও না ভায়া,
যুগটা বড় স্বল্প মেধার। উফ, সত্যি যে একদম যে সত্যি। কোনো বিষয়ে হোক আমাদের অভিব্যক্তিটা প্রকাশ করাই একমাত্র পন্থা, উপায় আমরা ভেবে নিয়েছি। শাম্ভবী অ্যাস্ট্রোর অনুষ্ঠানই হোক বা অন্য চ্যানেলের অনুষ্ঠানই হোক, নতুন বাংলা বছরের পরিপ্রেক্ষিতে কিংবা নতুন ইংরাজি বছরের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানগুলো থেকে যদি আপনারা দেখেন, বারংবার বলেছি আমাদের দেশে বেশ কিছু ঘটনাবলী স্পেসিফিক্যালি বলেছি ঘটবে, আপাতভাবে মনে হবে এইগুলো ঘটনা, অ্যাকচুয়ালি ওইগুলো কিন্তু গঠিত ঘটনা। ও সেইগুলোই কিন্তু হয়ে চলেছে। ক্ষোভ বিক্ষোভ আন্দোলন 100% হবে। সারা বিশ্বের ইতিহাস এটা আমাদের জানান দেয় যে অবশ্যই কোনো আগে রাজারাজরাদের আমলেও হতো, এখন গণতন্ত্র আমলে সরকারের এগেনস্টেও হয়, আগামীতেও হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার মনে হচ্ছিল অ্যাকচুয়ালি মেধার অমেধা আপনারা যদি এইটাকে একটু ভাগ করেন তাহলে আমার রাজ্যের বাইরে আপনাকে তাকাতে হবে না। আমার রাজ্যের মধ্যে থেকে গত 8 বছর ধরে বিভিন্ন ভারতীয় নরনারী যাদের আমরা প্রণাম করি, তাদের যে অবয়ব, যে মূর্তিগুলো বিভিন্ন ক্ষেত্রে আছে, তাদের পাদদেশে বসে কিংবা বিভিন্ন জায়গার যে সংস্থার অফিসগুলো আছে সেখানে সেই শিক্ষিত ছেলে মেয়েগুলো কিন্তু গত 8 বছর ধরে নিজেদের লড়াই, আন্দোলন, দাবি দাওয়া পেশ করে চলেছে। বলুন তো কটা অটো পুড়েছে, টোটো পুড়েছে? কেউ বলতে পারবো? যে দলের মতাবলম্বী মানুষই আমি আপনি হই না কেন, কটা টোটো বা অটো পুড়েছে? গাড়ি, ট্রেন, লরি, বাস তো অনেক দূর। তারা লড়াই আন্দোলন করছে না? কি হবে আমি আপনি তারাও আজকে জানি না। একটা সরু সুতোর মতো একটা সোনালী সূর্য কিরণ দেখা যাচ্ছে কেবলমাত্র। সেটা সামগ্রিকভাবে সূর্য উদয় হবে নাকি কোনো মেঘলা আকাশ আবার সেই সূর্য দেবতার রশ্মিটাকে ঢেকে দেবে, কেউ আমরা জানি না, কারণ বিষয়টা বিচারাধীন। পরিস্থিতি বিচারালয়ের সাপেক্ষে চলছে। তারাও জানেন না, আপনি আমায় সাধারণ অতি সাধারণ মানুষ তারাও জানে না, কিন্তু তারাও তো বিক্ষোভ বিপ্লবই করছেন। কিন্তু সেই বিপ্লবে কোথাও হিংস্রতা দেখেছি কি আমরা? কিন্তু গত ধর্মীয় কারণে সারা দেশ জুড়ে বিক্ষোভই হোক, আর গত দুদিন ধরে আজকেও চলছে বিহারে যেহেতু বন্ধ, এই অগ্নিপথ বা বীরেদের আগুন জ্বালানো, আমি জানি না এটা কোন বীর পুঙ্গবদের কাজ, তারা কত বড় বীর, যাদের রক্ষা করার দায় দায়িত্ব আগামী দিনে তাদের নেয়ার কথা ছিল, তারা সেইগুলোই আজকে জ্বালাচ্ছেন। নিজেদের থেকেই জ্বালান আর অন্য কোনো ইন্সপিরেশনেই জ্বালান, সেটা আমার জানার প্রয়োজনীয়তা নেই। কিন্তু মেধা, প্রকৃত শিক্ষা একটু বোধহয় ডিফারেন্স ক্রিয়েট করে আমার আপনার মধ্যে। মানে ভেবে নেবেন না আমার সাথে আপনাদের, মানে আমি আপামর অর্থে বলছি। দেখুন মেধাভিত্তিক প্রকৃত শিক্ষিত যে ছেলে মেয়েগুলো আপনার আমার পরিবারেরই কেউ না কেউ, তারা যে লড়াই আন্দোলনটা গত 8 বছর ধরে আমার রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষাঙ্গনের জন্য করছে, তাদের নিজেদের দাবি দেওয়া নিয়ে, কোথায় তাদের তো একটা টোটো অটো পড়াতে শুনিনি কখনো, বা দেখিও নি, শুনবো কি, দেখিও তো নি। আমার রাজ্য হলে তো আমি তো দেখতামই চোখের সামনে, কিংবা মিডিয়ার দৌলতে শুনেছি কি। সুতরাং যুগটা অ্যাকচুয়ালি মধ্য মেধাতেও নেই, স্বল্প মেধাতে চলে গেছে। কেবলমাত্র আত্মকেন্দ্রিকতা, একটা কাপুরুষতা, কিছু বোঝার আগেই অ্যাকশন রিয়াকশন দিয়ে ফেলা। এবং সত্যিই তো আমাদের খিদে আছে, সত্যি আমাদের চাকরি চাই, 100% চাই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সেই চাহিদাটা করতে গিয়ে যারা আমাদের চাকরির জন্য দরজাটা খুলবেন, সরকার মহাশয় যিনি যে দলেরই হন,
সেই সরকার মহাশয়ের ঘাড়ে যদি আবার শত শত কোটি টাকার খরচ তুলে দিই, তাহলে দেখা যাবে সরকার যত চাকরি দেবো বলছে দুম করে সেখান থেকে কয়েক শতাংশ কেটে দিল। কারণ সরকার তো টাকা ছাপিয়ে সেই খরচাটা করবে না, আপনার আমার ট্যাক্সের পয়সা দিয়েই করবে। যারা এগুলো করছেন সর্বক্ষেত্রে কেউ ট্যাক্স পেন না, আমি কনফার্ম, কেউ ট্যাক্স দেন না এই দেশটা করার তাহলে এই জন্য। জ্বালাটা হ্যাঁ দেন, বুঝতো, অবশ্যই তাহলে দেন, এই চাল জ্বালাটা ডাল বুঝতেন। গম তেল নুন কেনার জন্য ট্যাক্স দেন, মানে অপ্রত্যক্ষ ট্যাক্স দেন। কিন্তু ট্যাক্স পেয়ার হিসেবে ডাইরেক্ট ট্যাক্স পেয়ার বোধহয় কেউ নেই, বোধহয় কেউ নেই, বোধহয় বলাটাই ভালো, বোধহয় কেউ নেই। না হলে এইভাবে নিজেদের জিনিস নিজেরা জ্বালাতে পারতো না। আমিও না কোনোদিনও খুশিতে হতো না। দেখতে দেখতে শুধু এইটাই প্রথম আমার ভাবনা, বাকি তো অন্য কিছু। সুতরাং কি করে নিজেদের এই জিনিস গোলযোগ নিজেরা আগের করাতে দিন পারি? অনুষ্ঠান থেকে মনিকা যখন আমার অনুষ্ঠানটা হাতে ধরে মোবাইল থেকে আপনাদের শুনিয়েছিল, সেখানেও ছিল যেই কনস্পিরেসির কথাটা। সুতরাং ভাববেন না কিন্তু এটা পথটা অগ্নির শুরু হলো, এটা কিন্তু অন্যভাবে মোড় নিতে পারে, বা বলা ভালো বোধহয় নিতে পারে, মানে নেবেই, গ্রহ দেখাচ্ছে নেবেই। আপনার আমার কর্ম একটাই, তাকে যে করে হোক খণ্ডন করতে হবে, মিনিমাইজ করতে হবে, সমূলে অতি তাড়াতাড়ি বিনষ্ট করতে হবে। না তো আগামী দিনে অদ্ভুত অদ্ভুত জ্যোতিষীয় কিছু গ্রহযোগ মহাকাশে রচিত হতে চলেছে, যেটা নিয়ে আগামী কাল বা পরশুই হয়তো সম্ভবী অ্যাস্ট্রোয়ের নতুন একটা এপিসোড আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন। নিবেদন করব শুনবেন, যারা এগুলো ভালোবাসেন, নিজের জীবনকে ভালোবাসেন, নিজের সমাজকে ভালোবাসেন, আপনার পাশের মানুষটাকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। কারণ আমি আমাকে ভালোবাসি, আমার রাজ্যকে বাসি না, দেশকে বাসি না, এটা হতে পারে না, অ্যাবসার্ড, এই থিওরি টেকে না। সুতরাং প্রত্যেকটা সচেতন মানুষকে আমার নিবেদন, আবেদন, অবশ্যই সম্ভবী অ্যাস্ট্রো আগামীকাল বা পরশু যখন আপলোড হবে অনুষ্ঠানটি, আপনারা অতি মনোযোগ দিয়ে শুনবেন। তার কারণ আজকে আমরা দাঁড়িয়ে আছি 18 তারিখ জুন মাসের, ঠিক 10 দিন বাদ থেকে, 9 দিন বাদের থেকে, আর আমাদের 15ই আগস্টের আগে অবধি এমন কিছু গ্রহযোগ তৈরি হতে চলেছে যেটার ইন্ডিকেশন সত্যি বলছি মারাত্মক। হ্যাঁ, ওই মারাত্মক শব্দটা যখন ব্যবহার করছি, সেই দিকে মারাত্মক অবস্থায় কিন্তু তৈরি হতে পারে। আবার গ্রহরা এমন একটা অবস্থারও তৈরি করবেন তার সাথে সাথে, যেটা খুব সুন্দরভাবে আপনি আমি ব্যবহার করলে একটা সামগ্রিকভাবে দুর্দান্ত একটা কিছু নিজেদের জন্য, দেশের জন্য, সমাজের জন্য তৈরি করতে পারি। দায় দায়িত্ব আপনার আমার মতো আপামর জনগণ থেকে, যারা এই সমগ্র দেশটা, আপনার আমার লোকাল বডি থেকে কেন্দ্রীয় সরকার অবধি যারা সকলে চালান, যারা বিরোধী পক্ষ আছেন, তাদেরও কিন্তু দায় দায়িত্বটা নিতে হবে জনগণের সাথে সাথে। সুতরাং সামগ্রিকভাবে ছাড়া কোনোদিন একটা দেশ চলে না। আর দেশ চলে না মানে রাজ্যও চলবে না, বা লোকাল বডিগুলোও চলবে না, বা লোকাল অঞ্চলও চলবে না। কারণ বিন্দু থেকেই সিন্ধু হয়, সিন্ধু থেকেই বিন্দুতে আসা যায়, ম্যাক্রো টু মাইক্রো কিংবা মাইক্রো টু ম্যাক্রো। সুতরাং চলাচলটা এইভাবেই চলে, সামগ্রিকভাবে এই বন্ডিংটা রাখতে হবে। কারণ গ্রহযোগ কিছু নির্দেশ করছে। সম্ভবী অ্যাস্ট্রোর দিকে অবশ্যই চোখ রাখুন। যারা সাবস্ক্রাইবার নন, আমি বলবো শুনবেন। দৈনিক রাশিফল পাবেন না, আমি বারবার বলি, প্রত্যেক সপ্তাহে বলি, দৈনিক রাশিফল পাবেন না যেগুলো দিয়ে আপনার জীবনের কোনো উন্নতি হবে না, সেরকম কিছু সম্ভবী অ্যাস্ট্রো সহজে পাবেন না। তার জন্য আমাকে মার্জনা করবেন, তার জন্য আমার র্যাপিড হারে সাবস্ক্রাইবার বাড়ারও দরকার নেই, আমার ভিডিও ভাইরাল হওয়ারও দরকার নেই। আমার ভিডিও ভাইরাল হলে আপনারা ভাইরাল করবেন, আপনারা শেয়ার করবেন, জনমানুষের কাছে করবেন। কারণ এই যে ঘটনাবলী আমরা গত দিনগুলোকে দেখছিলাম, মানে এই অগ্নিপথের ঘটনার আগে, সেগুলো যদি সম্ভবী অ্যাস্ট্রোর পর্দা থেকে যে কিছু মানুষ শুনেছিলেন, বা যারা সাবস্ক্রাইবার আছেন তারা শুনে, তারা যদি অন্তত 2জন করে মানুষকে শেয়ার করতেন না, ওটাই ভাইরাল হতো না। কোনো ধর্মের প্রতি অন্য ধর্মের যে বিদ্বেষটা, সেটা যে কোনো ধর্মের প্রতি, যে কোনো ধর্মের মানুষদের যেটা মিডিয়ায় ছড়িয়ে পড়ছিল, সেটা ছড়াতো না। কারণ আমরা আগে থেকে অ্যালার্ট থাকতাম, এই ঘটনাগুলো হয়তো ঘটতোই না, সেখানে সরকারও হয়তো কিছুটা আগে সজাগ হয়ে যেত, কারণ আপনি আমি সরে আছি। এক্স্যাক্টলি খুশিতে, এটাই তো আমি বলছিলাম। দেখে নিয়ে একজন বন্ধু রয়েছেন, আবার আসছি আমাদের এই আলোচনায়। নমস্কার, কে আছেন সঙ্গে?
হ্যাঁ নমস্কার, অনেক ধন্যবাদ আপনাকে। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ প্রণাম, কে বলছেন? কে বলছেন? ছেলের নাম কোরিয়া বলুন। থেকে। বলুন ছেলের নাম বলুন দিদি। ভাস্কর চক্রবর্তী। হ্যাঁ ভাস্করের ডেট অফ বার্থ বলুন। 2000। 15 জুন 2002। 3। 2003 15 জুন। বেশ। সময়টা বলুন দিদি। 7টা 11। 5টা 11। বিকেল 5টা 11 মিনিট আপনার ছেলের জন্ম। কলকাতা? কি বার ছিল? রবিবার। বেশ। উচ্চ মাধ্যমিক দিল নাকি? উচ্চ মাধ্যমিক দিল? আচ্ছা, হয়ে গেছে তো, সেকেন্ড ইয়ারে হচ্ছে। Second বলুন year কি হবে। পড়াশোনা করছে? ধনু রাশি দেখা যাচ্ছে এবং বৃশ্চিক লগ্ন আপনার ছেলে দেখা যাচ্ছে, তাই তো? ধনু রাশি, বৃশ্চিক লগ্ন, শনি রবির একত্রীকরণ, অষ্টমে শনি রবি একত্রিত ভাবে বসে আছে, সেকেন্ড হাউসে চন্দ্র। বেশ, বলুন ওর পিতা শরীর স্বাস্থ্য বা ওর পিতা সম্বন্ধে একটু কিছু বলবেন? হ্যালো। ওর পিতা পিতা সম্বন্ধে একটু কিছু বলবেন? ওর বাবার সম্পর্কে কিছু বলুন। কেমন আছেন, কেমন শরীর স্বাস্থ্য রয়েছে? আচ্ছা, বেশ, বলুন ছেলে কি বিষয়ে পড়াশোনা করছে? খুব ভালো, খুব ভালো। তো কি প্রশ্ন? হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। ভালো করে পড়াশোনা করতে বলুন, হায়ার স্টাডিজ করতে হবে কিন্তু এখানে। হ্যাঁ একদম 200% হবে, ওই নিয়ে কোনো চিন্তিত হওয়ার কিছু নেই। হায়ার স্টাডিজটা করতে হবে, ভবিষ্যতে পিএইচডিও করতে হবে, ঠিক আছে? আর চাকরি বাকরি দেশের বাইরে করবে, নয় রাজ্যের বাইরে, তো মিনিমাম করবেই করবে। সেটা সরকার মহাশয়রা বলতে পারবে, আমি পারবো না। সঙ্গে থাকুন দিদি। না, রাখো 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 রাখো। আচ্ছা থাকবে। হ্যাঁ থাকুন। বেশ। সরকারি চাকরি কেন চাইছেন আপনি? সরকারি 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 চাকরি যদি সবসময় স্টেবিলিটি দেয়, তাহলে গত দুদিন ধরে সারা দেশে যেটা ঘটছে সেটা আপনি নিশ্চয়ই শুনেছেন বা দেখেছেন টিভির পর্দায় কিংবা খবরের কাগজে পড়ছেন। কেন হচ্ছে বলুন তো ঘটনাগুলো? না না, সমর্থন নাই করুন, ঘটনাটা কেন ঘটছে আমি জিজ্ঞাসা করছি আপনাকে। তার মানে বিষয়টা হচ্ছে, সরকার যখন বলছে যে 4 বছরের জন্য আমাদের সেনাতে এসে তোমরা সার্ভিস দাও, তার এগেনস্টে আমরা এই 4 বছর ধরে দেবো তোমাকে, তার পরবর্তী ক্ষেত্রে তোমাকে আমি নিতেও পারি, নাও নিতে পারি। সরকার যা বলছে, যা আপনি শুনেছি, তাই না? আমি আমি আবার খুব একটা টিভির পর্দায় শুনি না, আমি ঠিক সেনাবাহিনীর লোকেরা কি বলছে সেটাকেই বেশি করে শুনি। সেনাবাহিনী মানে প্রাক্তনদের কথা না, বর্তমান আমাদের 3 সেনাপ্রধান কি বলছেন সেই বাইটগুলোই আমি মূলত শোনার চেষ্টা করি, এটি এখনো অবধি। যাই হোক, সেটাই ভালো মন্দ নিশ্চয়ই আছে, আমার মতেও আছে, সেগুলোকে তার আলোচনার মাধ্যমে নিশ্চয়ই সরকার পক্ষ ঠিক করবেন, আশা রাখছি আমি। কিন্তু বিষয় হচ্ছে, মূল ঝামেলাটা কোথায় হচ্ছে দিদি, যে 4 বছরের জন্য কন্ট্রাকচুয়াল নেওয়া হচ্ছে, তারপরে আমাদের জীবনটা কি হবে, তাই না? মূল জায়গা এটা। এবার ধরুন আপনার ছেলের বর্তমান সময় বয়সটা কত? 2003 সালেও জন্মেছে, এখন 2022 সাল, মানে মোরাললেস এই সবেমাত্র 19 বছর কমপ্লিট ও করছে। কমপ্লিট করলো লাস্ট 3 দিন আগে, তাই তো? ও এবার এখনো মোটামুটি 1.5 বছর ওর আছে পড়াশোনাটা শেষ হতে, তারপরে মাস্টার ডিগ্রি করবে আরো 2 বছর, মানে 3.5 বছর। তাহলে আপনার ছেলের বয়সটা কোথায় যাবে? 23.5 বছর, তাই না? 23.5 থেকে 24 বছর আপনার ছেলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো।
এবার মাস্টার ডিগ্রি কমপ্লিট করে তারপরে পিএইচডি করুক, চাই ও চাকরির জন্য চেষ্টাই করুক, আমি সরকারি বেসরকারিতে যাচ্ছি না, ঠিক আছে? তাহলে ওর বয়স 24, যখন থেকে ও চাকরির জন্য চেষ্টা করা শুরু করতে পারে, না হলে আরও কিছু পড়াশোনাও, যেহেতু সাবজেক্টে ইকোনমিক্স এবং এইখানে ফ্যান্টাস্টিক ইকোনমিক্স সাবজেক্ট ফাইন্যান্সিয়াল রুটের জন্য দুর্দান্ত চুজ হয়েছে আমার মতে, সুতরাং ও আরও কিছু হায়ার এডুকেশন নিয়ে ভবিষ্যতে ভাবতে পারে। আপনি চাইছেন স্টেবিলিটি, অ্যাকচুয়ালি যারা ট্রেন বা পড়াচ্ছে না তারাও ওটাই চাইছে, স্টেবিলিটি। এবার স্টেবিলিটিটা আমাকে যাদের কাছে চাইছি তাদের দেওয়ার মতো ক্ষমতা আছে কিনা এটা আমাকে ভেবে দেখতে হবে। ধরুন যখন সরকার চাকরি না দেয়, বিভিন্ন বড় বড় সংস্থা, ধরুন আগামী দিনে বিশ্ব ব্যাংকের কোনো বড় কর্তা হয়ে গেল আপনার ছেলে, ধরুন তর্কের সাপেক্ষে, তা বিশ্ব ব্যাংক তো কোনো সরকারের আন্ডারে চলে না, তাই না? ইন্টারন্যাশনাল একটা সংস্থা বা কোনো প্রাইভেট সংস্থাও যদি হয়, ধরে নিন আপনি আইএমএফ, নিশ্চয়ই নাম শুনেছেন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, নিশ্চয়ই নাম শুনেছেন। সেই সমস্ত জায়গায় গিয়ে আগামী দিনে যদি আপনার ছেলে কর্মরত হয়, তাহলে আপনার ভালো লাগবে না? লাগবে। এবার আমাকে বলতে দিন, আপনি খালি হ্যাঁ নাটা বলবেন, লাগবে। তখন আপনার কিন্তু আর স্টেবিলিটির কথাটা মাথায় থাকবে না, যে আমার ছেলে 60 বছর অবধি চাকরি করে যথেষ্ট পিএফ গ্র্যাচুইটি নিয়ে রিটায়ার করতে পারবেন তো? কারণ সরকার 2003 সালের পর থেকে মোটামুটি পেনশন তুলে দিয়েছে, কেন্দ্রীয় সরকার। সুতরাং কি আর পেনশন পাবেন না 2003 পর থেকে যারা চাকরি বাকরি করতেন বিভিন্ন ক্ষেত্রে, আমি যতদূর জানি, অ্যাজ পার মাই নলেজ, আমি ভুলও হতে পারি। সুতরাং আপনার ছেলে যখন একটা বড় প্রাইভেট সংস্থায় চাকরি করছে, সেই সংস্থায় চাকরি করছে, আপনি গর্বে গর্বিত হচ্ছেন, এরকম একটা বড় সংস্থায় আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, আমার ছেলে তার প্রতিদান দিয়েছে, আমাকে ভালো মন্ডা মিঠাই খাওয়াচ্ছে কিনা জানি না, কিন্তু আমি অন্তত পরম আনন্দিত মা হিসাবে যে এই ছেলের আমি মা, যে কলকাতার একটি ছেলে হয়ে আইএমএ বা বিশ্ব ব্যাংকে চাকরি করে, তাই না? এবার কোনো কারণে ধরুন আইএমএফ আপনার ছেলেকে বলল তোমাকে আর আগামী মাস থেকে আমাদের চাকরিতে আমরা রাখতে পারছি না, ভেরি সরি। তখন কি আপনার ছেলে ওই আইএমএফ এর দপ্তরে একটা এয়ার গান নিয়ে বা রিয়েল গান নিয়ে গোলাগুলি চালাবে? নিশ্চয়ই চালাবে না। তার মানে অ্যাকচুয়ালি দেখুন অদ্ভুত ব্যাপার, আমি আপনাকে দিয়ে বলছি দিদি, বোঝানোর সুবিধার্থে, কারণ আপনি এই যে কথোপকথনটা করছি, যে আড্ডা মারছি, সন্ধ্যা আড্ডাটা, এটা দিয়ে অসংখ্য মানুষ বুঝতে পারবেন যারা শুনবেন। অবশ্যই আমাদের স্টেবিলিটি দরকার। স্টেবিলিটিটা কিসের দরকার বলুন তো? স্টেবিলিটিটা দরকার আমাদের কর্মের স্টেবিলিটি দরকার। এবারে কর্মের স্টেবিলিটিটা আমাকে কে দেবে? আমার শিক্ষা দেবে, আমার আত্মবিশ্বাস দেবে, আমার কর্মের ক্ষমতা দেবে, সেইগুলো দেবে। আমি কর্মটা কে করবে? আমি। সুতরাং আমি যদি প্রকৃত শিক্ষিত হই, আমার যদি আত্মবিশ্বাস থাকে, আমি যদি কঠোর পরিশ্রম করার মতো ক্ষমতা আমি ধরি, তাহলে 60 বছর অবধি সে সরকার পক্ষ হোক বা বেসরকার পক্ষ, সে কি আমাকে তাড়াতে পারবে? আর যদি তাড়িয়ে দেওয়ার পরিস্থিতি, মানে বেসরকারি হলে ওই বললাম আইএমএফ আপনার ছেলে চাকরি পেল, ভবিষ্যতে টাচুট পাগো, আমি খুব আনন্দিত হব। তার মা কোনোদিন আমাকে টেলিভিশনের পর্দায় এসে কোনো এক সন্ধ্যায় ফোন করেছিল, পেয়েছিল, আমি এই কথাগুলো বলেছিলাম। কারণ এগুলো সব ইউটিউবে ঘুরবে, গুগলের সার্ভারে থাকবে, আমরা আবার খুঁজে পেয়ে যাবো, চ্যানেল ভিশনের কাছে তো থাকবেই, তাদের লিঙ্কে থাকবে। সুতরাং আমার দরকার কি? আমার শিক্ষা, আমার আত্মবিশ্বাস, আমার মেধা এবং আমার কর্মের সঠিকভাবে প্রয়োগ করার ক্ষমতা এবং পরিশ্রমের ক্ষমতা। এটা যদি আমার থাকে, তাহলে সরকার হোক বা বেসরকার, আমাকে কিন্তু কেউ তাড়াতে পারবে না। যে মানুষগুলো 4 বছরের পরে সরকার যখন বলছে 25%কে আমরা অ্যাবজর্ব করব, যে 100টা ছেলের মধ্যে 25টা ছেলেকে সরকার পার্মানেন্টলি সেনাবাহিনীতে নিয়ে নেবে, এই 100টা ছেলে কেন ভাবছে না যে আমি আমার কর্মক্ষমতা দিয়ে, আমি আমার পরিশ্রম দিয়ে, আমার দক্ষতা দিয়ে, আমার মেধা দিয়ে আমি প্রমাণ করে দেবো ভারতীয় ফোর্সের কাছে যে আমাকে তোমাদের দরকার, তোমার টিমে আমাকে নিতেই হবে। এটা কিন্তু আমরা কেউ ভাবাচ্ছি না এই ছেলে মেয়েগুলোকে, এটা কিন্তু আমরা কখনোই তাদের বলছি না। খালি বলছি 4 বছর পরে কি হবে। আপনার ছেলে 23.5 থেকে 24 বছর অবধি যদি এমএসসি
এসএসসি পাস করতে লেগে যায়, সেই সময় ও বাড়িতে কিছু টুকটাক টিউশন করে কিছু রোজগার করতে পারে, যেটা দিয়ে ওর দৈনন্দিন পকেট খরচাটা চলবে, বা কিছু পেপারের খরচা, বাড়ির চালানোর খরচাটা এইটুকুনিও বের করে দিতে পারবে আফটার গ্র্যাজুয়েশন টিউশন করিয়ে। কিন্তু খুব বেশি কি কিছু পারবে? পারবে না। তাহলে আপনার ছেলের বয়স 23-24, আপনি বা আপনার স্বামী পয়সা দিয়ে তাকে পড়িয়ে যাচ্ছেন, সে পরিশ্রম করে সাধনার মাধ্যমে পড়াশোনা করে উত্তীর্ণ হচ্ছে একের পর এক বছর, এবং এক একটা ডিগ্রি সে প্রাপ্ত হচ্ছে, নিজেকে আরো উন্নত করছে, সেই সময় কিন্তু তার পকেটে অ্যাকচুয়ালি কোনো পয়সা নেই। সুতরাং 17.5 বছরে আপনার থেকে অতি 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 স্বল্প মাত্রায় মেধাযুক্ত এবং শিক্ষিত, কারণ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস লোকরাই সাধারণত এইগুলোতে এলিজিবল, যে কেউ হতে পারে বা তারাই যায়। সরকার এটাই মেধার একটা সীমা রাখে, আগেও রাখতো, আজও রেখেছে। তারা 4 বছর কাজ করে যে পরিমাণ অর্থটা রোজগার করলো, আপনার ছেলে ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি হয়ে তার কিয়দংশ 10%ও আগামী 24 বছর বয়স যখন আপনার ছেলের হবে তখন রোজগার করতে পারছে না। এই ব্যাপারগুলোকে আমরা কিন্তু ভাবাই না, আমরা খালি গুলিয়ে দিতে মাস্টার। নিজেদের ধ্যান ধারণা ভাবনাটাকে দিদি পরিবর্তন করুন। আপনার ছেলের মেধা আছে, ও শিক্ষিত হচ্ছে, ও নিজে সাধনা করছে, সঠিক লাইনে গেছে, আরও বেশি পড়াশোনা করতে হবে, প্রয়োজনে বিদেশ থেকে ডিগ্রি নিতে হবে। সরকার যেন ওকে মনমোহন সিং বা রঘুরামজি রাজনের মতো ডেকে এনে বলে যে তুমি ভাই, কিংবা প্রফেসর কৌশিক বসুর মতো ডেকে এনে বলে তুমি ভাই আমাদের অর্থনৈতিক উপদেষ্টা কিংবা আরবিআই বা অন্য জায়গার হাল ধরো। সুতরাং সরকারকে বাউন্ড করতে হবে, আমাকে তোমাকে ডাকতে হবে, আমি তোমার পদলেহন করব না। সুতরাং কোয়ালিটিটা সেখানে নিয়ে যেতে হবে। অসাধারণ দিদি, আমার মনে হয় না এরপর আপনি আর এই প্রশ্ন অন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছেও করবেন, কারণ আপনি আপনার প্রশ্নের উত্তরটা ক্লিয়ারলি শুধু পাননি, আপনি অন্যদেরকে বোঝাতে পারবেন যে এই যে সরকারি চাকরির জন্য আমরা লালায়িত হই, এই সরকারি চাকরির জন্য লালায়িত হয়ে আলটিমেটলি আমি অনেক মানুষকে দেখেছি তাদের গোটা বর্তমানটাকে নষ্ট করতে, একটা ভালো সুনিশ্চিত অলস জীবনযাপন করবে বলে বর্তমানটাকে নষ্ট করতে দেখেছি, সত্যি কথা বলতে। এবং এই সিটটাতে বসে না বছরের পর বছর আপনাদের এই সরকারি চাকরির দাবি, এবং সেটা যেন পেতেই হবে, আমি এটার কোনো রিজন খুঁজে পাই না। সত্যি সরকারি চাকরি করলেই যে জীবনে এস্টাবলিশমেন্ট আসে, এটা আজও আমার মাথায় ঢোকে না। হতে পারে আমি একটু গবেটি হতে পারি, কিন্তু সত্যি কথা বলতে সাংঘাতিক মেধাযুক্ত ছেলে মেয়ের বাবা মারাও কিন্তু তাদেরকে এই স্বপ্নটা দেখায় সরকারি চাকরি পেতে হবে, কিন্তু ওয়ারাস দেখা গেছে প্রাইভেট কনসার্নে হয়তো চাকরি করে সে দুর্দান্ত রোজগার করেছে এবং সে তার পুরো গোটা জীবন সুন্দর করে নিয়েছে, স্যাটিসফ্যাক্টরি রোজগার করেছে। কি মুশকিল, সুন্দর পিচাই কি ভাবতে পারতো না আমি একজন বিইং এ আইআইটি ইঞ্জিনিয়ার, আমি একটা কেন্দ্রীয় সরকারের যে কোনো বড় পিএসইউতে চাকরি নিতে পারি বা তার চেষ্টা করতে পারি। আসলে ভাবনাটা কোন পথে আমরা ভাববো সেটা নির্ভর করছে আপনার আমার ব্যক্তিগত জীবন চর্চার ওপর, আপনার আমার মতিগতির ওপর। সেই ভাবনাটাকে অবশ্যই কিছু পরিবেশ পরিমণ্ডলে যারা আছেন আপনার আমার, সেই পরিবেশের একটা প্রভাব থাকেই, কারণ পরিবেশের প্রভাব অনস্বীকার্য বিজ্ঞানের ভাষায় বলে। সুতরাং পরিবেশের প্রভাব থাকে, কিন্তু তার মধ্যে থেকে নিজেকে একটু তলিয়ে ভাবতে হয়, একটু নিজের মধ্যে ঢুকতে হয়, বুঝলেন তো? সেটাকে আমরা না ডুবেই সবটাই আমরা ওই পেপারে হেডলাইন আর ব্রেকিং নিউজের মতো করে ফেলেছি, জীবনটাকেই ব্রেক করছি অ্যাকচুয়ালি ওই নিউজ ব্রেকিং নিউজকে ফলো করতে গিয়ে। সত্যি তাই। দেখিনি একজন বন্ধু রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দাদা, আমি তোমার ছেলের সম্বন্ধে জানতে। দিদি আপনি বলছিলেন 1 ঘন্টা আপনি ওয়েট করছেন। ও সন্ধ্যা দিয়ে হলো না, ঠিক আছে। 1 ঘন্টা ওয়েট করতে করতে যদি আপনি টিভির মানে দিকে চোখ রাখতেন, দেখতেন আপনার ওয়েট করাটা না সার্থক হতো। এবং সত্যি কথা বলতে আপনি এখন যে লাইনটা পেয়ে গেছেন তারপরে কিন্তু সার্থকতা আরো চূড়ান্ত হয়ে যাবে। ওই 1 ঘন্টা কেন 2 ঘন্টাও কিন্তু 3 ঘন্টাও চেম্বারে গিয়ে বসে থাকেন মানুষ, এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৌশিকদার চেম্বারে এসে বসে থাকেন, তারা সময় দেন, এমনকি কলকাতায় এসে থাকেন, এইরকম প্রচুর মানুষ রয়েছে, বিদেশ থেকে এসছেন, এসে কলকাতায় দেখেছেন, কৌশিকদাকে দেখিয়েছেন। তাই 1 ঘন্টা সময়ের অভিযোগ দয়া করে আপনারা নেবেন না, আমাদের এখানে কিচ্ছু করার থাকে না, কারণ আমরা এখানে শুধু ফোনটা নিই, তারপর কৌশিকদা কথা বলেন। আগের বন্ধু
যুগে কৌশিক দা ফোনে হোল্ড করে রেখে 25 মিনিট কথা বলেছিলেন এবং আমি এখানে আমার বসে সেটা ছেলের দেখি। জন্ম হচ্ছে 21/3/94। আপনার ছেলের অবশ্যই নামটা কি? শুনবো, কিন্তু আপনারা এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আমরা এখানে কিন্তু সিরিয়াস নোটে আলোচনা করি। বলুন, হ্যাঁ, ছেলের নামটা বলুন। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। সুপ্রতীক চৌধুরী, জন্ম হচ্ছে সুপ্রতীক। 21/3/94। হুম, 3/3 সময়টা বলুন। সকাল 8:43। 8:43 সকাল। জন্মস্থান? জন্মস্থান বলুন। হ্যাঁ, জন্মস্থান বলুন, জন্মবারটা বলুন। জন্মস্থান কলকাতা, আর জন্মবার আটটা কত? 8:43 সকাল। 8:43 সকালবেলা হলো। কি বার ছিল কলকাতা? সোমবার। হুম, হ্যাঁ বলুন। সিংহ রাশি মিথুন লগ্নের কুণ্ডলী আপনার ছেলে দেখা যাচ্ছে। না না না, মিথুন রাশি। হ্যাঁ, বিশ্বলগ্ন। 21/3/94 তো? 91/94। দাঁড়ান এক সেকেন্ড দিদি। 21/3/94। 21, ও তাহলে আমি 4 মেরেছি। ও হ্যাঁ, আমি এপ্রিল দিয়েছি, মার্চ তাই তো? 21শে মার্চ 1994, 8:43 সকালবেলা কলকাতা, তাই তো? হ্যাঁ 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 বেশ। বৃষলগ্ন মিথুন রাশি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এবার? হ্যাঁ, ঠিক। বেশ, বলুন কি হয়েছে বলুন। ওনার শনি মঙ্গল বুধ একত্রিতভাবে একাদশস্থ বসে আছে, রবি আর শুক্র দ্বাদশে বসে আছে, তুঙ্গি শুক্রকে নিয়ে চতুর্থপতি রবি বসে আছে। হ্যাঁ বলুন, কি করছে ছেলে এখন? ছেলে চাকরি করছে, কিন্তু না উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে অনেকবার উচ্চ শিক্ষা দিল, পারলো না। কি বিদেশে যেতে কি পারবে? কি উচ্চ শিক্ষা মানে কি কি পড়াশোনা করেছে? টেকনিক্যাল লাইনে? মাল্টিমিডিয়া উইথ অ্যানিমেশন নিয়ে পড়াশোনা। হ্যাঁ, কি অ্যানালিসিস? মাল্টিমিডিয়া উইথ অ্যানিমেশন। মাল্টিমিডিয়া উইথ অ্যানিমেশন। ও, মাল্টিমিডিয়া অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করেছে, আচ্ছা বেশ। এই নিয়ে উচ্চ শিক্ষা করতে চায়। উচ্চ শিক্ষা করতে চায়? তাও উচ্চ শিক্ষা এখানে করবে না, বলছে বিদেশে। ওর কি হবে? উচ্চ শিক্ষা করতে চায় বিদেশে গিয়ে, খুব ভালো চাহিদা, ফ্যান্টাস্টিক চাহিদা। পঞ্চম নবম দশমপতি দ্বাদশপতি একত্রিত, তো হওয়ারই কথা, হচ্ছে না কেন? কি যেন পর পর দুবার তো হলো না। কোথায় চেষ্টা করছে আপনার ছেলে? ও চেষ্টা করছে ইংল্যান্ড কিংবা জার্মান, কানাডায় করতে যাবে। হ্যাঁ, কোথায় চেষ্টা করছে মানে নর্থ ওয়েস্ট অফ গ্লোব চেষ্টা করছে ও, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নর্থ কানাডা। ওয়েস্ট অফ গ্লোব অথবা ওয়েস্টার্ন পার্ট অফ দ্য গ্লোবেও চেষ্টা করছে। একটুখানি অপেক্ষা করুন দিদি। সত্যি ওর বিদেশে পড়াশোনা, বিদেশে কর্ম, সেসব কিছু শেখা সেরকম কিন্তু ওর গ্রহযোগে আছে। না হওয়ার মতো কিন্তু এখানে কিছু নেই, বুঝলেন তো? না হওয়ার মতো কিছু নেই। দুবার দিল তো, তিনবার মনে হয় হলো দিল। ফ্রাস্ট্রেশনে ভুগছি আমি, এত ফ্রাস্ট্রেশনে ভুগছি যে আমি ভয় পেয়ে যাচ্ছি। কেন ফ্রাস্ট্রেশনে ভোগার কি আছে? এখানে এখন কিছু চাকরি বাকরি করছে তো? হ্যাঁ, কগনিজেন্টে করছে। বেশ, তাতে কগনিজেন্টে মাল্টিমিডিয়া নিয়ে কি কাজ করে ও? আমি বলতে পারবো না স্যার, পুনেতে চাকরি করে, এখন হোমে এসে আছে। আচ্ছা, এখন ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে? হ্যাঁ, ওয়ার্ক ফ্রম হোম করছে। আচ্ছা, কিন্তু মানে ও ইঞ্জিনিয়ারিং পড়েনি দেখে ওর উপর আমার খুব রাগ ছিল। যাক, এই নিয়ে পড়াশোনা করলো, হুম, করে চাকরিও পেয়ে গেলি। সেন্ট জেভিয়ার্স থেকেই পাস করেছে, ওখান থেকে ওরাই চাকরি দিচ্ছে। হ্যাঁ। এখন ও মানে বিদেশে যেতে চায়। বিদেশে যেতে চায়, বিদেশে ওকে পাঠাতেই হবে। কে পাঠাবে, কবে পাঠাবে? কবে ওর পরীক্ষাগুলো কিরকম সময় হয়, মানে এগুলো কি কোনো এন্ট্রান্স দিতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো দেখি অনলাইনে সমানে দেয়। সোজা কথা আপনি শুনুন, বর্তমান সময়ে যে পরিবেশ পরিস্থিতি চলছে তাতে সাউথ অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন পার্ট মানে ক্যানাডাটাকে টার্গেট করতে বলুন, বুঝছেন তো? হ্যাঁ, জার্মান বা ইসে কি ওর খুব চান্স আছে? ভালো পরীক্ষা দিয়েছে, ওটা হবে জার্মান কিংবা ইংল্যান্ড। জার্মান কিংবা ইংল্যান্ডেও হওয়ার একটা পসিবিলিটিস আছে, যেহেতু ওটা নর্থ ওয়েস্ট পার্ট আর কি। কিন্তু নর্দার্ন পার্টের ডাইরেক্ট কোনো ইনফ্লুয়েন্স এখন খেলছে না আপনার ছেলের জন্য। তার থেকে অনেক ভালো কানাডা আমেরিকা খেলছে। আচ্ছা, সেই হিসাবে আপনাকে আমি কথাটা বললাম। কানাডা আর আমেরিকা বলবো? কানাডা আমেরিকার দিকে যদি হয়, সেটাকে আপনার ছেলেকে বলুন টার্গেট নিতে, সেটা বোধহয় অনেক বেটার হবে। সেখানে পেয়ে যাওয়ার চান্স আছে। আপনার ছেলে সামনের বছর 2023 সালের 26শে জানুয়ারি থেকে 23শে মার্চের মধ্যে
বিদেশ যাবে। চান্সটা শুরু হবে 5ই নভেম্বর 2022 থেকে। কবে থেকে শুরু হবে? 5ই নভেম্বর 2022 থেকে চান্সটা শুরু হবে। 23শে মার্চ 2023 অবধি আপনার ছেলের বিদেশ যাত্রার যোগটা আছে। মনে না থাকলে ডেটটা, আমাদের অনুষ্ঠানটা গালে হাত দিয়ে ভালো করে বাদবাকিটা শুনবেন আগে। আমি লিখে রেখেছি নভেম্বর থেকে মার্চ ভেরি গুড। নভেম্বর থেকে 5 নভেম্বর থেকে 23শে মার্চের মধ্যে আপনার ছেলের বিদেশ যাত্রা, হায়ার এডুকেশন পার্ট, তার সঙ্গে ওই দেশে খালি হায়ার এডুকেশন হয় না, কাজও করতে হয়। সুতরাং সব বলবো কানাডা আর আমেরিকা, তাই? আমেরিকা কানাডাটাকেই ফার্স্ট টার্গেট করতে বলুন, ঠিক আছে? সেই জোনটাই ওর জন্য বর্তমান সময়ে বেশ ভালো দেখাচ্ছে, এবং যেটা আগামী দিনেও বেশ ভালোই খানিকটা থাকবে, ঠিক আছে? সুতরাং ওটাকেই টার্গেট করতে বলুন, অসুবিধা নেই। বিদেশ যাত্রা আপনার ছেলেই হবেই। মন খারাপ করতে না করুন, অত মন খারাপ করলে কিছু পাওয়া যায় না। ওই কেমদ্রুম যোগ আছে, একটু মন খারাপ হচ্ছে। মিথুন রাশির লোক তো, একটা দ্বিচারিতা অলওয়েজ মিথুন রাশিকে তাড়া করে, কখনো হেভি পজিটিভ, কখনো নেগেটিভ, কখনো হু হু করে কাজ করে ফেললাম, কখনো আবার কি ভাবছি আকাশ পাতাল কে জানে। এটা হচ্ছে মিথুন রাশির নর্মাল স্বভাব, যেহেতু দ্বিস্বভাব রাশি, ডুয়ালিটি তাদের মধ্যে থাকবেই মেন্টাল পার্টে। সুতরাং এটাই মিথুন রাশি। বাট মিথুন রাশির লোকেরা ফ্যান্টাস্টিক ক্রিয়েটিভ মানুষ হন। সুতরাং ওই দিক থেকে ভাবনা করার কিছু নেই। যাও ভালোবেসে পড়েছে সেটাই ওর জন্য খুব ভালো। মনে জোর দিন, সাহস দিন। জয় মা দুর্গা, জয় মা কালী বলার পরই আপনার ছেলে হয়তো আমেরিকা বা কানাডায় একটা ভালো জায়গায় চান্স পেয়ে যাবে। যদি যেগুলো ইংল্যান্ড বা জার্মানিতে দিয়েছে সেখানে পেলেও আমার খুব একটা আপত্তি নেই। যদি পায় তো গো অ্যাহেড, অসুবিধা নেই। বাট কানাডা বা আমেরিকা হচ্ছে ফার্স্ট টার্গেট। খুশিদা, আপনি এই একটু আগে যেটা বললেন যে আজ থেকে ঠিক 9 দিন পরে যে গ্রহ যোগ শুরু হচ্ছে সেটা মারাত্মক রকমের, সেই জন্য সবাইকে সম্ভব অ্যাস্ট্রো দেখতে হবে। আচ্ছা, যেটা আগামীকাল বা পরশুদিন কিন্তু আপলোড আপলোড হবে। হবে। হ্যাঁ, অবশ্যই সেটা দেখবেন। শাম্ভবী অ্যাস্ট্রো মারাত্মক না, মানে মনিকা অ্যাকচুয়ালি ফ্যান্টাস্টিক একটা অ্যাস্ট্রোলজিক্যাল ফেনোমেনন মহাকাশে তৈরি হতে চলেছে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, মানে এরকম রেয়ার গ্রহযোগ আমার যতদূর মনে পড়ে, আমার এই অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিসিং লাইফে আমি যত ছেলে মেয়ের ছক দেখেছি, এরকম ধরনের একটা মারাত্মক গ্রহযোগ 2003 সালের বৈশাখ মাসে তৈরি হয়েছিল। 2003 সালের বৈশাখ মাসে তখন ছিল গ্রহরা, মানে আউট অফ 9 প্ল্যানেটস 7 প্ল্যানেটস এক্সল্টেড, মানে 9টা গ্রহ তুঙ্গ অবস্থায় সেই সময় ছিল। 9টা গ্রহের মধ্যে 7টা গ্রহ তুঙ্গ অবস্থায় ছিল, 6টা মিনিমাম গ্রহ তুঙ্গ ছিল। যাদের বৃষ রাশি সেই সময় হয়েছে ওই মাসটার মধ্যে, তাদের 7টা গ্রহ তুঙ্গ অবস্থায়। যারা 2003 সালে যাদের বাড়ির ছেলেমেয়েরা জন্মেছে তারা তাদের হরোস্কোপটার দিকে একবার নজর রাখুন। যারা এপ্রিল মাসে থেকে মে মাসে, মানে বৈশাখ মাসের মধ্যে হয়েছে, দেখুন সেই 9টা গ্রহের মধ্যে মিনিমাম 6টা প্ল্যানেট তুঙ্গ অবস্থায় আছে সেই সময়। আবার একটা ওরকম এক্সেপশনাল গ্রহযোগ আবার অ্যাস্ট্রোলজিক্যাল গ্রাউন্ডে তৈরি হতে চলেছে, যেটা প্র্যাকটিক্যালি তৈরি হবে 3 জুলাই থেকে। কিন্তু তার আগেই মঙ্গল বাবা জীবন যখন গিয়ে ঢুকবেন নিজের ঘর মেষ রাশিতে, এবং বাঁকা শনির দৃষ্টি সেই মেষ রাশির ঘরে পড়বে, একটু থরহরিকম্প ভারতবর্ষের আছে। আরো মানে একটু, মানে আরো, মানে যে থরহরি কম্পতে, ওটা থরহরিকম্প, এগুলো কোনোটা সরহরিকম্প হয়নি মনিকা, ওকে ওকে, ওটা থরহরিকম্প। মানে এরপরে জানি না সত্যি কথা বলতে আরো কি কি ভয়াবহ পরিস্থিতির জন্য আমরা মানে এগোতে থাকবো। তবে হ্যাঁ, এটা তো ঠিকই যে শাম্ভবী অ্যাস্ট্রো যদি আপনারা দেখতে থাকেন তাহলে কিন্তু অন্ততপক্ষে জার্ক হবে না, মানে ওই না, একদমই হবে না, বরং সেই অবাক হয়ে যাওয়া সেটা হবে। সেই থরহরিকম্পটাকে, কম্পনের মাত্রাটা আমরা অনেক কমিয়ে দিতে পারবো। কম্পনের মাত্রাটা আমরা অনেক ওটাই বলছি, হঠাৎ করে ওই বড় সেটা, ঝটকাটা এবং কম লাগবে। কোনো কারণে নিশ্চয়ই সরকার পক্ষ সর্বদাই অ্যালার্ট থাকেন, যে কোনো সরকার। তবে সেই অ্যালার্টনেসেও কখনো কখনো ক্যালাসনেস দেখা যায়।
সুতরাং সেই ক্যারাসনেসটা আশা করি আমরা প্রশাসনের থেকে পাবো না, যদি তারা এইগুলোকে আগাম একটু শুনে রাখে। জ্যোতিষ খায় না মাথায় দেয়, বিজ্ঞান না অবিজ্ঞান, থাক না ওসব আলোচনা। ওইসব আলোচনা করার জন্য যখন আপনার আমার পেট ভর্তি ভাত থাকবে, প্রচুর কিছু আপনি আমি করব, তখন ওই নিয়ে আলোচনা করা যাবে এটা বিজ্ঞান না অবিজ্ঞান। তার আগে জ্যোতিষশাস্ত্র যেটা বলে সেটাকে যদি আমরা প্রকৃতপক্ষে মানি, বুঝি এবং আপনার আমার ব্যক্তিগত জীবন থেকে সামগ্রিক জীবনে সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, তাহলেই উত্তরটা আগামী 2 বছর 4 বছর 10 বছর 12 বছর 20 বছর পরে এসে যাবে জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান না অবিজ্ঞান। সুতরাং সেখানে আর কোনো সভাঘর ভাড়া করে কোনো স্পন্সরার ডেকে সেই তর্ক বিতর্ক সভাকে লাইভ টেলিকাস্ট করতে হবে না। কারণ যে কোনো তর্ক বিতর্ক সবাই চলে যাতে কোনো রেজাল্ট না হয়, তাই না? আলোচনা হয়, সম আলোচনা তো হয় না, খালি পক্ষে ভাগ করা হয় সম আলোচনার জন্য, লাস্টে সেটা আলোচনায় চলে যায়, কাদা জোড়াজুড়িতে চলে যায়, আলটিমেট জিসটা হারিয়ে গেল। সুতরাং আমি আপনি প্রত্যেকের জীবন চর্চার ক্ষেত্রে প্রকৃত অ্যাস্ট্রোলজিটাকে যদি ব্যবহার করি, তাহলেই বুঝতে পারবো আজকে সরকার আছেন আমাদের দেশে স্বাধীনতার পর থেকে গণতান্ত্রিক ব্যবস্থায়, তারা বিভিন্ন ক্ষেত্রে সরকারি কর্মচারীর প্রয়োজনে তারা সরকারের একটা ক্ষেত্র তৈরি করেছেন, সেই পলিসির আন্ডারে আজকে ভারতবাসী সরকারি চাকরির চাহিদা করেন। ভেরি গুড, করবেন, সরকার করেছেন তাই আমি আপনি করি। কিন্তু এইটা কথা কি কখনো ভেবে দেখেছেন যে আপনারা যখন প্রশ্ন করেন সরকারি চাকরি হবে কি হবে না, যখন মহর্ষি পরাশর, ভৃগু, জৈমিনীরা পরপর মহর্ষিরা, বরাহমিহির, খনারা, মহিষী খনারা এই জ্যোতিষশাস্ত্রটাকে নিয়ে চর্চা করতেন, তখন রাজদরবারে চাকরি মিলত, তাই না? কিন্তু সকলকেই কর্ম করে খেতে হতো, রাজাকে খাজনা দিতে হতো, রাজা তার এগেনস্টে তার রাজত্বকে এবং প্রজাদের ভালো রাখার চেষ্টা করতেন। এখন সরকার সেটা করেন, কিন্তু সরকারের কোনো দায়বদ্ধতা আছে কি আপনাকে আমাকে চাকরি দিতেই হবে? অ্যাকচুয়ালি নেই। এটা আমরা ভাত খেতে অভ্যস্ত। আপনি বাঙালির ছেলে হয়েও আপনার বাচ্চাকে যদি ছোট থেকে ভাত খাওয়ানোর অভ্যাস না করেন, তাহলে সেই বাঙালির দুপুর হলেই একটা ভাতকে একটু তন্দ্রা কি দেবে? কোনোদিন দেবে না, কারণ তাকে আপনি ওই অভ্যাসেই অভ্যস্ত করেননি। সুতরাং আমরা অ্যাকচুয়ালি দাস হচ্ছে অভ্যাসের, সেটা ধর্মচারণা থেকে, আমাদের দৈনন্দিন জীবন পালন থেকে, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনি আমি যে অ্যাকশন রিয়াকশন দিই সেটা, এবং জ্যোতিষশাস্ত্র খায় না মাথায় দেয় কি বুঝি সেটা কিন্তু অভ্যাসেরই ওপরে, যার ফলে আমরা দৈনিক রাশিফল দেখি, পড়ি, শুনি, সাপ্তাহিক মাসিক রাশিফল দেখি, পড়ি, শুনি, কিন্তু কেন শুনি আমরাও জানি না, কেন দেখি আমরাও জানি না। একটু জানার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। আরে ওটাই তো অভ্যাস, ওটাই তো অভ্যাস। তুমি আমি যদি তোমার আমার ঘরের বাচ্চাকে ছোটবেলা থেকে ভাত খাওয়ানো শুরু না করি, অন্নপ্রাশন দিলাম, খুব ভালো, পরমান্নের প্রচলন সারা ভারতবর্ষে আছে, সেটা যে কোনো ধর্ম নির্বিশেষে আছে। সুতরাং পরমান্ন দিয়ে মুখে প্রসাদ দিলাম, ভগবানের দরজায় ফুল বেল পাতা দিয়ে, যদি ভাত খাওয়াতে তারপর থেকে না শুরু করি, তার দাঁতটা কি উঠবে না? উঠবে তো। আমার মেয়ের যখন দাঁত উঠছে না, আমার বউ গিয়ে আমার বাড়ির পেছনে আমারই স্কুলের রামকৃষ্ণ মিশনের সিনিয়র দাদা ডাক্তার, দুর্দান্ত চাইল্ড স্পেশালিস্ট, তাকে গিয়ে ঘ্যান ঘ্যান করতো যে দাদা মেয়েটার দাঁত উঠছে না। তা ওই দাদা তাকে হেসে বলতো আমার গিন্নিকে, তুমি আজ অবধি এরকম কোনো মানুষকে দেখেছো জন্মানোর পরে যার দাঁত ওঠেনি পুরো ফোগলা সারা জীবন? এটা ভালো উদাহরণ। সুতরাং মায়েদের এটা নরমাল প্রবণতা, নরমাল চিন্তা, এটা মাতৃজাতি করবে, আমাদের হাতে আর সময় নেই। কিন্তু এই ভাবনাগুলোকে ভাববেন যে ভাত না খেলেও দাঁত উঠবে, পাস্তা খেলেও দাঁত উঠবে, অন্য কিছু খেলেও দাঁত উঠবে, কিন্তু আপনি আমি ভেতো বাঙালি, কারণ ভাত খেয়ে আমরা অভ্যস্ত। সেই অভ্যস্ত ব্যাপারটা ভাত নয় খান, কিন্তু রাশিফলে কপাল ঘোরানোটা বন্ধ করুন, প্রকৃত জ্যোতিষটাকে জানুন, নিজের জীবনটাকে ঘোরাতে। তার কারণ তাহলে আর সরকারি বেসরকারি চাকরি বলবেন না, বলবেন একটা স্থিতিশীল
কাজ কি আমার ছেলে পাবে, একদমই প্রশ্নটা তাই। ঘুরে যাবে। একদমই তা কৌশিকদা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ আপনাদেরকেও দেব যারা এত সুন্দরভাবে মনোযোগ দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা শোনেন, দেখেন এবং শাম্ভবী অ্যাস্ট্রো সাবস্ক্রাইব করেন। তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। দেখা হবে সামনে শনিবার দিন ঠিক সন্ধ্যে 6টায় চ্যানেল ভিশনের পর্দায়। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।